সো স্টার্ট করা যাক আজকের আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। সেটা হচ্ছে আমাদের মানে আমরা প্রাণীর গমন চ্যাপ্টার থেকে যেগুলো পড়েছি সেগুলোর লাস্ট চ্যাপ্টারের পোর্শনে এসে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে কি, যে তোমাদের অস্থি সন্ধিগুলো কি কি আছে এবং পেশিগুলো কি কি, ঠিক আছে, এইটুকু জাস্ট পড়ো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, আগের দিন আমি একটা তোমাদের ট্রিক্স বলেছিলাম। কি ট্রিক্স বলো তো? এই যে আহ, কি ট্রিক্স মনে আছে কারো? মানে প্রতিটা প্রাণীর গমনাঙ্গগুলো নিয়ে একটা ট্রিক্স বলেছিলাম। দেখি কে বলতে পারো আগে। কেউ কারোর মনে আছে? মনে নেই? আরে কারোর মনে নেই? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমি একটা ট্রিক্স বলেছিলাম প্রতিটা প্রাণীর গমনাঙ্গগুলো মনে রাখা, কারোর মনে আছে? সব খেয়ে বসে আছে, কিচ্ছু মনে নেই কারোর, ভুলে গেছে। আচ্ছা, হ্যাঁ একদম ঠিক। এখনই ইয়োর ফ্লাইট পাখি টানার মতো মোমো শব্দ করতে করতে প্যারিসে উড়ে যাবে। হ্যাঁ ঠিক। দেখো, এইগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু তোমার শর্ট ট্রিক্স, মানে যদি তোমার গুলিয়ে যায় তাহলে তোমার কিন্তু মনে করা সম্ভব নয়, ঠিক আছে। আর ট্রিক্সগুলো দেওয়া সেই জন্যই, দেখো পারলে মনে রাখার চেষ্টা করো। আর যদি মনে করো যে ট্রিক্সগুলো বেকার লাগবে না তাহলে আমি দেবো। ওকে, ঠিক আছে। তো এখনই থেকে অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপথ, ইয়োর ফ্লাইট ইউগ্লিনার গমনাঙ্গ কি, ফ্ল্যাজেলা। এখনই ইয়োর ফ্লাইট পাখির ডানার মতো, পাখির ডানা মানে পাখির গমনাঙ্গ ডানা। তারপরে কি বলেছে, পাখির ডানার মতো মোমো মানে মাছের গমনাঙ্গ মাইটম পেশি শব্দ করতে করতে প্যারিসে উড়ে যাবে, মানে প্যারামোসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। কি বলছে, স্যার আপনাকে আমাকে আপনি ভুল করে ম্যাথ ক্লাসে রেকর্ডিং দিয়েছিলেন, আমাকে একবার। আচ্ছা, ম্যাথের রেকর্ডিং দিয়েছিলাম তোমাকে, ঠিক আছে। আমি তো বায়োলজিরও দিয়েছিলাম মনে হচ্ছে, দেখে নেবো, ঠিক আছে। ম্যাথের তো দিয়েছিলাম, বায়োলজিরও দিয়েছিলাম তোমাকে, ম্যাথেরটা ইচ্ছে করেই দিয়েছিলাম। ওকে, তো দেখা যাক। তো মাছের মধ্যে আমরা দেখেছিলাম কি, মাছের কজোড়া পাখনা থাকে? মাছের টোটাল 7টা পাখনা থাকে, ঠিক আছে। তার মধ্যে দুটো জোড় পাখনা থাকে। জোড় কারা কারা থাকে? বস সবসময় জোড়ায় জোড়ায় থাকে, বস মানে বক্ষ পাখনা আর শনি পাখনা, ঠিক আছে। এবারে কার কি কাজ সেটা বলে দিয়েছি। আর পাখির গমনাঙ্গ, আচ্ছা পাখির মধ্যে এখানে কি বলেছিলাম, রেমিজেস আর রেকটিসেস। ডানায় থাকে রেমিজেস 23টা, বলেছিলাম রিমির 23টা কি হয়েছে, ডানা গজিয়েছে, ঠিক আছে, সেরকম ভাবে মনে রাখবে। আর রেকটিসেস হচ্ছে 12টা। ওকে, আর মেন তিনটে পেশি কাজ করে, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। আর পাখির কিলের বদলে কি থাকে, তোমার স্টারনামের বদলে কিল থাকে। ওকে, ওকে। আচ্ছা, কেউ আহ, একটা ইংলিশ মুভি আছে মাইগ্রেশন বলে, ঠিক আছে, এটা দেখতে পারো। পাখি ফাঁকি যাদের ভালো লাগে একটু, তারা একটু দেখতে পারো এটা, ঠিক আছে, এই মুভিটা না দেখলেও কোনো অসুবিধা নেই। যে একেবারে মানুষের গমন পড়েছিলাম, মানুষের গমনে এখানেও আমি একটা ট্রিক্স বলেছিলাম ছোট্ট। যাও গো এক্সকো যাকে বাইসেপস দেখাতো, ঠিক আছে। এখান থেকে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, এক্সটেন্সর ডিজিটোরিয়াম আর বাইসেপস তোমার ফিমোরিস, এই তিনটে পেশির মাধ্যমে আমরা পাটা এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে পারি, ঠিক আছে। এবারে আমরা আজকে আসবো যেটা, সেটা হচ্ছে মানুষের গমনে সচল অস্থি সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা। দেখো, অস্থি সন্ধি মানে কি, অস্থি সন্ধির বাংলা কি, এই ইংলিশ কি? অস্থি মানে কি, হাড় মানে বোন, তাই তো। সন্ধি মানে কি, জয়েন্ট, মানে দুটো বোনকে যে জুড়ছে, ঠিক আছে। কঙ্কাল মানে তো আমাদের হাড়, আর পেশি মানে কি, পেশি মানে মাসল, ঠিক আছে। তো এবারে দেখো, একটা জিনিস এখানে শিখে নাও। একটা এমটিভি বলে চ্যানেল আছে, কে কে জানো? এমটিভি বলে একটা চ্যানেল আছে, জানো? আচ্ছা, রোহিত জানে, ঠিক আছে। তো জানলে এখানে ট্রিক্স একটা আছে, সেটা হচ্ছে ধরো একটা মাসেল,
আর একটা বোন, মানে পেশি আর তোমার হাড়, ঠিক আছে? একটা পেশি আর একটা হাড়কে কে জুড়ে রাখে? সেটা হচ্ছে তোমার টেন্ডন। তো সেটা মনে রাখার শর্ট ট্রিক্স হচ্ছে এমটিভি চ্যানেলটার নাম, আমাদের শর্ট ট্রিক্স হচ্ছে এমটিবি, ঠিক আছে? তাহলে এমটিবি মানে মাসেল আর বোনকে জুড়ে রেখেছে কে? টেন্ডন। একটা টেন্ডন একটা পেশি আর একটা হাড়কে জুড়ে রেখেছে, ঠিক আছে? সেরকম দুটো হাড়কে কে জুড়ে রেখেছে? দুটো হাড় মানে বোন টু বোন কে জুড়ে রেখেছে? একটা লিগামেন্ট। বলে না মানুষের বা যারা দেখবে ফুটবল খেলে তাদের লিগামেন্ট ছিঁড়ে যায় বলে, তো লিগামেন্ট কি করে? একটা হাড় আর একটা হাড়ের সাথে জুড়ে রেখেছে, সেটা হচ্ছে লিগামেন্ট। এটা মনে রাখার শর্ট ট্রিক্স কি? এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে বাল্ব। বাল্ব মানে দেখবে আমাদের বাড়িতে বাল্ব ইউজ করা হয়, মানে বিভিন্ন রকমের বাল্ব, সাদা হলুদ বিভিন্ন রকম বাল্ব ইউজ করে দেখো, এর মধ্যে বি এল বি মানে দুটো বোনকে জুড়ে রেখেছে এল, মানে লিগামেন্ট, এল ফর লিগামেন্ট। এমটিবি মানে মাসেল থেকে বোনকে জুড়ে রেখেছে কে? টেন্ডন। আর বাল্বকে, দুটো বাল্বকে জুড়ে রেখেছে কে? লিগামেন্ট। বোঝা গেছে? এটা মনে রাখলে তাহলে মনে থাকবে, নাহলে অনেক সময় গুলিয়ে যায়, পরীক্ষায় দেয় দুটো হাড়কে জুড়ে রেখেছে কে? দুটো হাড়ের মধ্যে কি আছে? তো সেটা হবে লিগামেন্ট। তখন পরীক্ষায় প্রথম অপশনেই টেন্ডন দেয়, ঠিক আছে? উত্তর হবে কি? লিগামেন্ট। ক্লিয়ার? তাহলে বাল্ব আর এমটিবি। স্যার শর্ট ট্রিক্সটা একবার বলুন। কোনটা? দুটো বলেছি। দেখো, একটা মাসেল আর একটা বোন। ধরো মাসেল কি? যেমন ধরো রিতমের বডি, রিতম এখানে সিক্স প্যাক ছবি দিয়ে দাঁড় করিয়ে আছে, ঠিক আছে? এটা ধরো রিতমের, দাঁড়াও এক second। এটা ধরো রিতমের হাত, ঠিক আছে? Okay, এটা ধরো রিতমের হাত, ঠিক আছে? Okay, তো এই হাতের মধ্যে, হাত ঠিক হয়নি, যাই হোক, এর মধ্যে কি আছে? আমাদের এখানে কি হিউমেরাস হাড় আছে, কিন্তু তার উপরে এই যে হাতটা ফুলে আছে কেন? বাইসেপস হয়েছে, তার মানে কি এখানে মাসেল আছে, ঠিক আছে? তাহলে এই মাসেল আর এই হাড়ের, এই হাড় আর মাসেলকে জুড়ে রেখেছে কে? সে হচ্ছে টেন্ডন, ঠিক আছে? কে জুড়ে রেখেছে? টেন্ডন। তো এটা মনে রাখার ট্রিক্স কি? এম টি বি, ঠিক আছে? আমরা এম টিভি একটা চ্যানেলের নাম করেছি, সেখান থেকে এম টি বি। ওকে, মানে মাসেল টু বোন কে জুড়ে রেখেছে? টেন্ডন। ক্লিয়ার? কে জুড়ে রেখেছে? একটা মাসেল আর একটা বোনকে জুড়ে রেখেছে কে? টেন্টন। টেন্ডন, ঠিক। আর সেরকম তাহলে দুটো বোন মানে ধরো এবারে এখানে একটা হাড় আছে, আবার এখানে একটা হাড় আছে, ঠিক আছে? এখানে আমাদের হিউমেরাস, এটা হচ্ছে আমাদের রেডিয়াস আলনা। ওকে, তো একটা বোন, দুটো বোনকে যে জুড়ে রেখেছে তার নাম কি? তার নাম হচ্ছে লিগামেন্ট। কি বলা হয়? লিগামেন্ট। ওকে, তো সেটা মনে রাখার ট্রিক্স হচ্ছে বাল্ব। বাল্ব হচ্ছে দেখো বি এল বি পর পর আছে, ইউটা বাদ দাও, তো বি এল বি, দুটো বোন টু বোন জুড়ে রেখেছে কে? লিগামেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো এবারে দেখো, এবারে সন্ধি কি? মানে দুটো জয়েন্ট, ঠিক আছে? মানে ধরো দুটো হাড়ের মধ্যে জয়েন্ট, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সন্ধি, অস্থি সন্ধি বলা হয়। মানে দুটো হাড়ের মধ্যে জয়েন্টকে আমরা বাংলাতে বলি অস্থি সন্ধি। ওকে, তাকে আমরা বোন জয়েন্ট বলে থাকি। ওকে, তো অস্থি সন্ধি সাধারণত দু প্রকারের। কি কি? এক হচ্ছে হিঞ্জ জয়েন্ট, আর একটা হচ্ছে তোমার তোমার বল সকেট জয়েন্ট। ওকে, হিঞ্জ জয়েন্ট আর বল সকেট জয়েন্ট। এবারে হিঞ্জ কি বল সকেট কি দেখো, দাঁড়াও এক সেকেন্ড, এটা ক্লিয়ার করে দিই একটু পেজটা। হিঞ্জ মানে কি দেখো, যাকে বাংলায় বলে কবজা। দেখো তোমার বাড়িতে দরজা জানলা আছে, সবার বাড়িতেই আছে, নাহলে তো এক্ষুনি তোমাদের কি রেমেলা ঝড়ে নাকি, রেমেলা ঝড়ে উড়ে যাবে, তাই তো? তো দেখো এই ধরো দরজা, ঠিক আছে? তো এই দরজার মধ্যে এইখানে আমাদের দরজার পাল্লাটা রয়েছে, তাহলে কি এইখানে একটা আমাদের কি কবজা আছে না? আছে তো। এটা ধরো দরজা, দরজাটা এই দিক থেকে বন্ধ হয়, এই দিকে বন্ধ হয়। তাহলে কি এখানে একটা কবজা আছে? তো সেই রকম আমাদের হাতটা দেখো, এই দুটো জয়েন্ট ছাড়া, হ্যাঁ আরো জয়েন্ট আছে, পিভট জয়েন্ট, অনেক জয়েন্ট আছে, কিন্তু তোমাদের মেইনলি এটাই করতে হয়, ঠিক আছে? এই দুটো। ওকে, দেখো কি কি, কবজা আর তোমার বল সকেট জয়েন্ট। দেখো কবজাটা কি জিনিস বলছো? তোমার দরজায় কবজা আছে, ঠিক আছে? তুমি কি দরজাটাকে পুরো এরকম 360 ডিগ্রি ঘোরাতে পারো? পারো, হ্যাঁ কি না? মানে পুরো এরকম গোল গোল করে ঘোরাতে পারো? বা জানলাকে পুরো এরকম গোল গোল করে ঘোরাতে পারো? পারো না।
সেরকম নিজের হাতটার দিকে এবার চেয়ে দেখো, ঠিক আছে? এই হাত এই এত দূরে যাবে, এই হাত কি আবার এত দূরে যাবে? এই আমার এটা হচ্ছে এখানে যে হাড়টা আছে এটাকে কি বলে? এটা হচ্ছে হিউমেরাস। তার নিচে যেটা আছে রেডিয়াস আলনা, তারপরে আছে কার্পাল, মেটাকার্পাল, আর আঙুলগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। আমাদের হাতের মধ্যে কি কি হাড় আছে একবার ভালো করে দেখো। এই ধরো রোহিতের হাত, ওকে? একটা আঙুল বড় ছোট হয়ে গেছে, যাই হোক। এই ধরো রোহিতের হাত, ঠিক আছে? এইখানে যে হাড়টা আছে এটাকে কি বলা হয়? হিউমেরাস। কি বলা হয়? হিউমেরাস, ওকে? আর এইখানে দুটো হাড় একসাথে জুড়ে আছে এই জায়গাটাতে, ওকে? এইখানে দুটো হাড় একসাথে জুড়ে আছে, একটা একটু বড় হাড়, একটা একটু ছোট হাড়, ঠিক আছে? একটার নাম রেডিয়াস, একটার নাম আলনা। একটার নাম কি? রেডিয়াস, আর একটার নাম আলনা, ইউ দিয়ে নাম, আলনা, ঠিক আছে? তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা। তারপরে এইখানে দেখবে একটা জয়েন্ট আছে, এটাকে হচ্ছে কার্পাল, মেটাকার্পাল। এখানে আছে কার্পাল, তারপর আছে মেটাকার্পাল, এই আঙুলগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে কি কি হাড় আছে আমাদের হাতে? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, আর ফ্যালাঞ্জেস। ক্লিয়ার? আমাদের হাতে কটা হাড় আছে? হাড় হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ওকে? সেরকম পায়েতেও আছে, ফিমার, ফিবিয়া, টিবিউলা, এরকম আছে, ঠিক আছে? তো হাতেরটা দেখো, হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। মনে আছে হাড়গুলোর নাম যেটা বললাম? কি কি বললাম একবার বলো দেখি কেউ? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ওকে? স্যার কার্পালের আগে কি বললেন? কার্পালের আগে বললাম আলনা। বাড়িতে আলনা আছে তো, আলনা যেখানে কাপড় চোপড় মানুষ রাখে, ঠিক আছে? সেটাকে বলে আলনা। আচ্ছা, এই যে দুটো হাড়, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা, ঠিক আছে? এখান থেকে কেন নামটা এসছে এরকম বলি দেখো। একটা হাড় ছোট আর একটা হাড় এরকম বড়, ঠিক আছে? একটা হাড় এরকম সোজা আর একটা হাড় এরকম বেঁকে গিয়ে এরকম বড়, ঠিক আছে? তো কোনটা বড় কোনটা ছোট একটু জ্ঞানের জন্য জেনে রাখো। বাড়িতে আলনাও আছে, আবার কারো কারো বাড়িতে আগেকার যুগে রেডিও থাকতো, ঠিক আছে? এখন নেই, আগে রেডিও থাকতো। বলো তো কোনটা বড়, আলনা বড় না রেডিও বড়? আলনা বড় না রেডিও বড়? আলনা অবশ্যই বড়। আল্লাহ বড়। আলনা বড়। তাহলে এই হাড়টা হবে আলনা, আর এই ছোট হাড়টা হবে রেডিয়াস, ঠিক আছে? তাহলে কি? হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আঙুলের হাড়গুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস, ঠিক আছে? কি বলা হয়? ফ্যালাঞ্জেস, ওকে? এবারে দেখো, তো এই হিউমেরাস আর রেডিয়াস আলনার মধ্যে একটা জয়েন্ট আছে। এই যে দেখো আমাদের হাতটা, এটা এতটুকুই খুলছে, তাই না? এইখান থেকে নিয়ে এতটুকু খুলছে, মানে 180 ডিগ্রি পর্যন্ত খুলছে, কিন্তু তারপরে কি আর যাচ্ছে? কারোর যাচ্ছে? কারোর যাচ্ছে না। তার কারণ কি? এখানে একটা কবজা আছে, আমাদের দরজায় যেমন একটা কবজা আছে, সেরকম এখানেও একটা কবজা আছে, ঠিক আছে? সেজন্য এই জয়েন্টটা ওই 180 ডিগ্রি পর্যন্তই ঘোরে, তারপরে সে আর ঘোরে না। যে ঘোরে তার মানে তাকে ভূত বলা হয়, ঠিক আছে? তো সেইটাই, এই যে জয়েন্টটা, এটাকে বলা হচ্ছে হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি, ঠিক আছে? মানে কবজা যেমন যতটুকু খুললে আমাদের ঘরের দরজার কবজা, সেরকম আমাদের হাতেও এইখানে যে কবজা আছে সেটাকে বলা হচ্ছে কবজা সন্ধি। সেরকম পায়েতেও দেখো, হাঁটুর কাছে যে হাড়টা আছে, এটা ধরো তোমার ফিমার, আর এটা তোমার ওই টিবিয়া ফিবিউলা। তাহলে ফিমার থেকে কি করছে? এইখান থেকে এতটা পর্যন্ত যাচ্ছে, এতটা যাচ্ছে, মানে 180 ডিগ্রি রোটেট করছে। পাটা কি এরকম উপরে উঠে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে সেটা কি? এখানেও তাহলে একটা কি হাঁটুর কাছে একটা জয়েন্ট আছে, সেটাকে বলা হচ্ছে কবজা জয়েন্ট, ঠিক আছে? সেটাকেও বলা হচ্ছে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। তাহলে হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি কোথায় থাকে? আমাদের হাতের কনুইয়ের কাছে আর আমাদের পায়ের হাঁটুর কাছে। কোথায় কোথায় থাকে? হাতের কনুই আর পায়ের হাঁটুর কাছে। ক্লিয়ার? হিঞ্জ জয়েন্ট কত ডিগ্রি খোলে? বলো তো দেখি, হিঞ্জ জয়েন্ট কত ডিগ্রি খোলে? 180 ডিগ্রি খোলে, একদম ঠিক। দেখো কি বলছে এবারে, পড়াশোনার মধ্যে সংজ্ঞাতে ফিরে আসো। প্যাটেলা। আরে
প্যাটেলা তোর লাগবে না রে ভাই, তুই এদিকে আয়, ঠিক আছে? দেখো পড়ার মধ্যেই আসবে, এখন আসবে না, ঠিক আছে? দেখো, যেসব অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার প্রান্ত অপর অস্থির অর্ধগোলাকার অবতল অংশের সঙ্গে যুক্ত থাকে, মানে একটা অস্থির গোল প্রান্ত, এদিকে একটা হাড়ের গোল প্রান্ত অপর একটা হাড়ের গোল প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, এবং অস্থিগুলোকে জানলা বা দরজার মতো নির্দিষ্ট অক্ষ বরাবর সঞ্চালিত হতে সাহায্য করে, তাকে বলা হয় কবজাজনিত পাচন, ঠিক আছে? অ্যাকচুয়াল প্যাটেলা হচ্ছে তোর ওই গোড়ালি বলছি, মানে আমাদের হাঁটুর যে উপরে একটা হাড় থাকে সেটাকে বলা হচ্ছে প্যাটেলা, ঠিক আছে? হ্যান্ডের বোনের লাস্টেরটা হচ্ছে ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস, ঠিক আছে? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ঠিক আছে? প্যাটেলা হচ্ছে হাঁটুর হাড়টা, দেখবে হাঁটু, এটা যদি কারোর পা হয়, ঠিক আছে, এইখানে এই হাঁটুটা, এখানে আমাদের কি এসছে, ফিমার হাড় এসছে, তার সাথে এখানে যুক্ত হয়েছে আমাদের টিবিয়া ফিবিউলা হাড়টা, ঠিক আছে? তো এইখানে একটা এক্সট্রা হাড় উঠে আছে, দেখবে, যেটার জন্য আমাদের হাঁটুটা মুভ করে, এই হাড়টাকে বলে প্যাটেলা, ক্লিয়ার? এটাকে বলে প্যাটেলা, ওটা লাগবে না। দেখো তাহলে কি বলা হচ্ছে, দুটো গোলাকার প্রান্ত, হাড়ের দুটো গোলাকার প্রান্ত যেখানে জয়েন্ট হচ্ছে, এবং জয়েন্ট হওয়ার পরে কি হচ্ছে, তারা নিজেদের মধ্যে সঞ্চালিত হচ্ছে, মানে খুলতে সাহায্য করছে। যদি এই জয়েন্টটা না থাকতো তাহলে কি লাভ ক্ষতি হতো বলো? ধরো কারোর এইখানে জয়েন্ট নেই, পুরো একদম জোড়া হাড়, তার কি ক্ষতি হতো? কি ক্ষতি হতো? আমাদের ঘরের দরজা যদি না থাকে, পুরো সব চারিদিকে দেওয়াল, তাহলে কি হতো? আমি ঘর থেকে বেরোতে পারতাম না। সেরকম আমাদের হাড়ের যদি জয়েন্ট না থাকে, আমি হাড়কে কখনোই বাঁকাতে পারতাম না, সারাক্ষণ যেন সোজা করে থাকতে হতো, ঠিক আছে? যেন সোজা করে থাকতে হতো, তাই না? তাহলে এটা আমাদের ফ্লেক্সিবিলিটি প্রদান করছে, ক্লিয়ার? তাহলে হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধিটা আমরা দেখলাম। দেখো কনু এর মধ্যে আছে, কি বলছে, ঊর্ধ্ব বাহুর হিউমেরাস এবং পুরো বাহুর রেডিয়াস আলনা, পুরো বাহু মানে এটাকে বলছে, ঠিক আছে? রেডিয়াস আলনা, এর মধ্যে আছে কনুই সন্ধি, আর এখানে হাঁটুতে আছে ফিমার আর টিবিয়া ফিবুলার মধ্যে যে জয়েন্ট আছে, যেটা হাঁটুকে ভাঁজ করতে সাহায্য করে, সেটা হচ্ছে তোমার কবজা সন্ধি। কবজা সন্ধি ক্লিয়ার? এই দেখো, এটা হচ্ছে তোমার হিউমেরাস, আর এটা হচ্ছে তোমার আলনা, আর এখান থেকে তোমার রেডিয়াস আটটা আছে, ঠিক আছে? এই যে জয়েন্টটা, এটা হচ্ছে তোমার হিঞ্জ জয়েন্ট, ওকে? চলো নেক্সট, নেক্সট হচ্ছে বল সকেট জয়েন্ট। এবারে দেখো, একটা বল আছে, ধরো ক্রিকেট খেলার বল, ঠিক আছে? বল, বল, ধরো একটা বল, দেখবে যখন উইকেট কিপার ক্যাচ নেয়, ঠিক আছে? এখন যেমন গুরবাজ নিচ্ছে ক্যাচ, সেরকম উইকেট কিপার যখন ক্যাচটা নেয়, উইকেট কিপারের গ্লাভসটা দেখবে একটু বাড়ানো থাকে, যাতে বলটা ভালো করে ঢুকে যায়, ঠিক আছে? তো সেই জন্য এখানে এই বলটা ঢোকার জন্য এখানে একটা সকেট মতো তৈরি করা হয়, ঠিক আছে? মানে অপর একটা হাড়, তার এদিকটা সকেট থাকে, আর একটা হাড়ের এদিকটা এরকম বল থাকে। তো এরকম একদিকের সকেট আর একদিকের বল, দুটো মিলে যে জয়েন্ট সৃষ্টি করে, তাকে কি বলে, বল সকেট জয়েন্ট, ঠিক আছে? একদিকের হাড়ের সাথে বল, আর একদিকে হাড়ে থাকে সকেট। দেখবে সব সকেট সব জায়গায় কাজে লাগে, ঠিক আছে? ধরো তোমার এখানে একটা গ্যাপ আছে এইরকম, কিন্তু তোমার সকেটটার গ্যাপ হচ্ছে এইরকম, সেটা কি ওর মধ্যে ঢুকবে? ঢুকবে না। তাহলে যেখানে যেটা দরকার সেখানে সেই সকেটটাই দরকার, এখানে এরকম টাইপের সকেট দরকার, ঠিক আছে? তাহলে এই এরকম টাইপের যে বলের সাথে ঢুকছে, এরকম একটা সকেট আছে, সেই সকেট সন্ধি বা বল সকেট জয়েন্ট যেখানে আছে সেটাকে বলে বল সকেট সন্ধি। কোথায় কোথায় আছে দেখো, আমাদের কোমরের কাছে আছে, ঠিক আছে? কোমরের কাছে আছে আর কাঁধের কাছে আছে। কাঁধের কাছে মানে এই জায়গাটা আছে, ঠিক আছে? তাহলে কোমরের কাছে আছে, কাঁধের কাছে আছে। দেখো কিভাবে আছে, দেখো এই যে কোমরের কাছে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের মানে কোমরের কাছে পিউবিস হাড়টা, সেটা, ঠিক আছে? এইখানে একটা অ্যাসিটাবিউলাম বলে এই যে গর্তটা, এই গর্তটার নাম হচ্ছে কি, অ্যাসিটাবিউলাম, যার মধ্যে এই আমাদের ফিমার হাড়ের এই পোরশনটা, বল পোরশনটা ঢুকে যায়, তবে আমাদের পাটা সঞ্চালিত হয়, ঠিক আছে? যেখান থেকে তোমার ঠ্যাংটা মানে পাটা স্টার্ট হয়েছে, এই জয়েন্টটা, এটাকে বলা হচ্ছে বল সকেট জয়েন্ট, ক্লিয়ার? এটাকে কি জয়েন্ট বলা হয়? একটা বল আর একটা সকেটের মধ্যে ঢুকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বল সকেট জয়েন্ট, ক্লিয়ার?
সেরকম আচ্ছা এটা ছবি নেই, আরেক দিকে এখানে আমাদের স্ক্যাপুলা বলে একটা হাড় আছে, ঠিক আছে, এই কাঁধের কাছে এরকম দেখবে মুরগি যারা খাও তো দেখবে এরকম টাইপের একটা হাড় থাকে, এরকম একটা হাড় থাকে, ঠিক আছে, আমি ঠিক আঁকতে পারলাম না যদিও, এরকম টাইপের একটা হাড় থাকে, ঠিক আছে। তো এই হাড়টা কি করছে, এটাকে বলা হচ্ছে স্ক্যাপুলা। এই হাড়টার সাথে এরকম আমাদের হাতের যে হিউমেরাস হাড় আছে তারও এরকম একটা বল আছে যেটা এসে জুড়ে যায় এবং হাতটা এরকম নিচে থেকে বেরিয়ে যায়, সেরকম আমাদের বডিটা এরকম তৈরি হয়, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা আর এটা হচ্ছে আমাদের হিউমেরাস হাড়। তাহলে স্ক্যাপুলা হিউমেরাসের সাথে যেখানটা জয়েন্ট সৃষ্টি করে এখানে বল সকেট জয়েন্ট সৃষ্টি করে, কার বল থাকে, হিউমেরাসের বল থাকে, আর স্ক্যাপুলার এরকম সকেট মতো থাকে। তাহলে বল সকেটের মধ্যে ঢুকে গিয়ে যে সন্ধিটা সৃষ্টি হয়েছে, যে জোড়টা সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে বল সকেট সন্ধি। কোথায় কোথায় থাকে, আমাদের কোমরে থাকে আর আমাদের কাঁধের কাছে থাকে, ক্লিয়ার। তাহলে যেসব অস্থি সন্ধিতে একটি অস্থির গোলাকার মাথা এবং অপর অস্থির খাঁজের মধ্যে এমন ভাবে ঢোকানো থাকে যাতে অঙ্গটা চারিদিকে ঘোরানো যায়। তাহলে দেখো এই যে আমার হাত, ঠিক আছে, হাতটা আমি কি 360 ডিগ্রি রোটেট করতে পারছি, আমার পা দেখবে চারিদিকে ঘোরাতে পারছি। তাহলে তাহলে ও যদি বলে বল সকেট সন্ধি কত ডিগ্রি ঘুরতে পারে, উত্তর হবে 360 ডিগ্রি ঘুরতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা পড়েছি কি যে কি জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি কত ডিগ্রি ঘুরতে পারে, ওটা কিন্তু 180 ডিগ্রি ঘুরতে পারে, ক্লিয়ার। বল সকেট সন্ধি আমাদের কোমরে আর হাঁটুতে, আর এই কোমরে আছে আর আমাদের ঘাড়ে মানে কাঁধে আছে, আর আমাদের হিঞ্জ সন্ধি বা তোমার কবজা সন্ধি আছে আমাদের কনুইতে আর হাঁটুতে আছে। কবজা সন্ধি 180 ডিগ্রি খুলে, বল সকেট সন্ধি 360 ডিগ্রি খুলে, ক্লিয়ার এতটা। তাহলে আমাদের দুটো বোন যেভাবে জুড়ছে সেই বোন দুটো কি কি সন্ধির দ্বারা জুড়ছে সেগুলো আমরা পড়ে নিলাম। এবারে আসছে কিছু পেশির ভূমিকা। শুধু তো হাড় জুড়লেই হবে না, এবার কিছু পেশিও আমাদের কাজে লাগবে। যেমন ধরো আমরা পড়েছিলাম একটু আগে ওই যে গ্যাস্ট্রোক্নেমিয়াস পেশি, এই পেশিগুলো কি কাজ করছে দেখো। এই পেশিগুলো মানে আমাদের পাকে মানে হাঁটা চলা করতে সাহায্য করছে, পাটাকে তুলতে কেউ সাহায্য করছে, কেউ গোড়ালিটাকে তুলতে সাহায্য করছে, কেউ পাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এই পেশিগুলোর নাম কি কি দেখো। প্রথমে আসি, টোটাল আমরা 5 রকম পেশি পড়ব, ঠিক আছে, 5 রকম পেশি পড়ব। একটা হচ্ছে কি ফ্লেক্সার পেশি, 2 নম্বর হচ্ছে এক্সটেনসর পেশি, 3 নম্বর হচ্ছে অ্যাডাক্টর, 2 নম্বর হচ্ছে অ্যাবডাক্টর, 5 নম্বর হচ্ছে রোটেটর। এবারে দেখো মোটামুটি ফ্লেক্সার থেকে আমরা বুঝতে পারছি এটা ফ্লেক্সিবিলিটি প্রদান করে, ঠিক আছে। এক্সটেনসর মানে বডি থেকে একটু দূরে এক্সটেন্ড করে নিয়ে যায়, এক্সটেনসর মানে এক্সটেন্ড করে নিয়ে যায় মানে একটু দূরের দিকে নিয়ে যায় অঙ্গটাকে, ঠিক আছে। অ্যাডাক্টর মানে বুঝতে পারছেন, অ্যাবডাক্টর মানে বুঝতে পারছেন, রোটেটর, রোটেটর মানে বডিটাকে যেটা আমার অঙ্গটাকে ঘোরাতে সাহায্য করে, রোটেট করতে সাহায্য করে। বলেন আর্টস রোটেট ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী রোটেট করছে, ঠিক আছে। যেমন রোটেট করতে মানে ঘোরাতে সাহায্য করে আমাদের অঙ্গটা, ঠিক আছে। তাহলে মেন আমাদের এই দুটো জায়গায় ঘুরিয়ে যায়, অ্যাডাক্টর আর অ্যাবডাক্টর। এই দুটো আমরা ভালো করে পড়ব। আগে দেখো ফ্লেক্সার কি, ফ্লেক্সার মানে কি বললাম, এই যে তোমার ফ্লেক্সিবিলিটি টাইপ দেয়। কি বলছে, দুটো অস্থির সঙ্গে সংযুক্ত থেকে যে পেশির সংকোচনে অস্থি দুটি অস্থিসন্ধি অঞ্চলে ভাঁজ হয়ে পরস্পরের কাছাকাছি চলে আসে। যেমন কি উদাহরণ দেখো, হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিং কোথায় দেখো, ছবি দেখো, ছবিটা কোথায়, ছবিটা আগে চলে গেছে, এই দেখো, হ্যাঁ এই যে এটা হচ্ছে হ্যামস্ট্রিং। এই পুরো আমাদের থাইয়ের যত মাসেল আছে পুরোটাকে আমরা বলি হ্যামস্ট্রিং, ঠিক আছে। সাউন্ড আস্তে আস্তে, সাউন্ড আস্তে আস্তে বলো তো। না স্যার। আচ্ছা এর শ্রেয়সী তুমি একটু সাউন্ডটা বাড়িয়ে নাও, ঠিক আছে, বা হেডফোন ইউজ করো, ঠিক আছে। ওকে, মানে আমাদের থাই বোনে যে মাসেল, থাই বোনের কাছাকাছি বা থাইয়ের কাছাকাছি যত রকম মাসেল আছে সবকটাকে আমরা হ্যামস্ট্রিং বলি, ক্লিয়ার। সবকটাকে আমরা কি বলি, হ্যামস্ট্রিং বলি। দেখবে যারা ফুটবল খেলে তাদের এই হ্যামস্ট্রিং এ চোট লাগে, ঠিক আছে, কারণ প্রেসার পড়ে, পা দিয়ে সারাক্ষণ দৌড়াতে হয়, সেজন্য হ্যামস্ট্রিং এ তাদের চোট লাগে বা হ্যামস্ট্রিং এ তাদের মানে কি বলে মানে একটু মানে ফ্লেক্সিবিলিটি কমে যায়, ঠিক আছে। তো হ্যামস্ট্রিং এ চোট লাগে, তাহলে থাইয়ের কাছাকাছি যত মাসেল আছে সেটা বলে হ্যামস্ট্রিং।
আর গ্যাস্ট্রোকনেমিয়াস মানে কোথায়, এই যে কাপ মাসল মানে থাইয়ের নিচে, অর্থাৎ যেখানটা আমাদের ওই কাপ মাসল আছে, মানে যেখানটা বলে না পায়ের এই যে ফোলা অংশটা আছে, এটা বলে কাপ মাসল, ঠিক আছে এইটা। তো এই কাপ মাসলের কাছে যে অংশটা থাকে সেটা বলে গ্যাস্ট্রোকনেমিয়াস। তাহলে এই যে হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি দুটো যখন সংকুচিত হয় তবেই আমার পাটা উপরের দিকে ওঠে। দেখো এই হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি সংকোচনে হাঁটু ভাঁজ হয় এবং পা মাটি থেকে উঠে আসে, একেই বলা। এবং কনুয়েতেও আমার বাইসেপস পেশি সংকুচিত হলে তবে আমার, দেখো যখন বাইসেপ কেউ ফোলায় তখন দেখবে এই যে হাঁটুটা কনুইটা ভাঁজ করে, তবেই বাইসেপটা ফোলে, ঠিক আছে। তো এই বাইসেপস পেশি সংকুচিত হলে তবেই কনুইটা আমার ভাঁজ হয়, ঠিক আছে। সেরকম হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি সংকোচন হলে তোমার হাঁটু ভাঁজ হয় এবং পাটা উপরের দিকে ওঠে। তাহলে কি, যেটা তোমায় ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, তোমার পাটাকে তুলে আনতে সাহায্য করছে, যেটা ভাঁজ হয়ে তোমাকে অঙ্গটাকে মানে ফ্লেক্সিবিলিটি প্রদান করছে, মানে এক জায়গায় ছিল সেটাকে পুরো হাওয়াতে তুলতে সাহায্য করছে, সেটা হচ্ছে তোমার ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, ঠিক আছে। তো একে বলে ফ্লেক্সার পেশি। তাহলে হ্যামস্ট্রিং, বাইসেপস, গ্যাস্ট্রোকনেমিয়াস এগুলো হচ্ছে কি ফ্লেক্সার পেশি। কমেন্ট করো ফ্লেক্সার পেশির উদাহরণ কি, হ্যামস্ট্রিং, বাইসেপস, গ্যাস্ট্রোকনেমিয়াস ইত্যাদি হচ্ছে তোমার ফ্লেক্সার পেশির উদাহরণ। ওকে, বোঝা গেছে ফ্লেক্সারটা কি? এবারে এসো এক্সটেন্সর পেশি। হ্যাঁ, হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনেমিয়াস আর বাইসেপস, একদম ঠিক। আচ্ছা এক্সটেন্সর পেশি, এক্সটেন্সর মানে কি বললাম, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়। মানে তোমার ধরো পা বা হাত তোমার সংকোচন করলে, যেটা একটা পেশি আছে যেটা সংকোচন করলে তোমার দূরে সরে যাচ্ছে, এই যে ধরো হাতটা বাইসেপস পেশি সংকোচন করতে কাছে এলো, কিন্তু দূরে যখন চলে যাচ্ছে, দেখো হাতটাকে তুমি দূরে নিয়ে যাও, এখানে একটা ট্রাইসেপ বলে একটা অংশ আছে, দেখো এই ধরো আবার হাঁটছি রিতমের হাত, ঠিক আছে। এই হাতটাকে যখন সংকুচিত করেছে তার বাইসেপটা ফুলে আছে। এবারে যখন হাতটাকে সোজা নামিয়ে দিচ্ছে নিচের দিকে, তখন যে পেশির সংকোচন হবে সেটা হচ্ছে এইখানে একটা পেশি আছে, এটাকে বলা হয় ট্রাইসেপ পেশি, ঠিক আছে। কি বলা হয়, ট্রাইসেপ। এই ট্রাইসেপ পেশির সংকোচনে তোমার হাতটা দূরের দিকে চলে যায়, মানে হাতটা তোমার কাছে ছিল, এই যে দূরের দিকে চলে গেল, তোমার বডির অঙ্গটা কাছ থেকে দূরের দিকে চলে গেল, তুমি এক্সটেন্ড করলে, ঠিক আছে। এটাকে বলে এক্সটেন্সর পেশি। সেরকম পায়েতেও আছে গ্লটিয়াস ম্যাক্সিমাস, এবং যেটা সংকোচনে পাটা দূরের দিকে যায়। দেখো গ্লটিয়াস ম্যাক্সিমাস কোথায় আছে, এই ছবিটাতে আবার আসতে হবে, ছবিটা দূরে হয়ে গেছে। এই যে এইখানে যে পেশিটা থাকে সেটা হচ্ছে গ্লটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে। গ্লটিয়াস পেশিও বলা হয়, ম্যাক্সিমাস মনে রাখবে না, গ্লটিয়াস পেশিও বলা হয়। তাহলে এই পেশিটার সংকোচনে তোমার পাটা দূরের দিকে চলে যায়, ওকে। আর ট্রাইসেপ পেশির সংকোচনে তোমার পাটা কাছের দিকে, দূরের দিকে চলে যায়, ওকে। হাতটা দূরের দিকে চলে যায়, ট্রাইসেপ। গ্লুট না, গ্লটিয়াস ম্যাক্সিমাস, অনেকেই গ্লুট বলে, গ্লটিয়াসই মনে রাখো, ঠিক আছে। তাহলে এক্সটেন্সর পেশির উদাহরণ কি, গ্লটিয়াস ম্যাক্সিমাস, আর হাতে আমার আছে কি ট্রাইসেপস, এই দুটো, ক্লিয়ার। তাহলে হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনেমিয়াস আর বাইসেপ হচ্ছে আমার ফ্লেক্সর পেশি, গ্লটিয়াস ম্যাক্সিমাস আর ট্রাইসেপস হচ্ছে আমার কি পেশি, এটা হচ্ছে আমার এক্সটেন্সর পেশি, ক্লিয়ার। এবারে আসছি অ্যাডাক্টর পেশি, ওকে। দেখো অ্যাডাক্টর মানে কি, আমাদের বডির একটা অক্ষ আছে, ঠিক আছে, মানে একটা অ্যাক্সিস আছে, ঠিক আছে। বলছে যেসব পেশির সংকোচনের ফলে দূরবর্তী কোনো অঙ্গ দেহে অক্ষের নিকটবর্তী হয় তাকে বলা হয় অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশির ক্রিয়াকে অ্যাডাকশন বলে, ঠিক আছে। ফ্লেক্সর পেশির ক্রিয়াকে কি বলে, ফ্লেকশন। এইগুলো মনে রাখবে, ফ্লেকশন কি, ফ্লেক্সর পেশি যেখানে কাজ করে। এক্সটেনশন কি, এক্সটেন্সর পেশি যেখানে কাজ করে। সেরকম অ্যাডাকশন কি, অ্যাডাক্টর পেশি যেখানে কাজ করে তাকে বলে অ্যাডাকশন, ঠিক আছে। দেখো লটিসিমাস ডরসি পেশির সংকোচনে বা প্রসারণে হাত দেহ অক্ষের কাছে আসে, ঠিক আছে। ল্যাটিসিমাস ডরসি, এই ল্যাটিসিমাস ডরসি পেশিটা কোথায় থাকে, দেখো এইগুলো যারা জিম করে তারা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। ধরো এই হচ্ছে কারোর বডি, মানে অ্যাক্সিস, এটা হচ্ছে কারোর
এইখানে যে একটা পেশি থাকে সেটাকে বলা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে, যেটাকে ল্যাট বলা হয়, একদম ঠিক। তো এই ল্যাটিসিমাস পেশি যখন তুমি এরকম করছো দেখো এই জায়গাটা ফুলে উঠছে, ঠিক আছে, যারা এক্সারসাইজ করে তাদের এই জায়গাটা ফুলে ওঠে, ঠিক আছে। এই যে ল্যাটিসিমাস পেশি প্রসারণ করে দিলে তোমার হাতটা দূরের দিকে চলে গেল, কাছ থেকে, মানে তোমার যেখানে অক্ষ এইখানে থাকার কথা হাতটা এই অক্ষে থাকার কথা কিন্তু অনেক দূরের দিকে চলে গেল, তাই না? এটাকে বলে অ্যাডেশন। তাহলে কোন পেশির সংকোচন প্রসারণে তোমার অ্যাডেশন হয়? সেটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, যাকে আমরা ল্যাট নামে চিনি। কোথায় গেল রে ভাই? এই যে ল্যাটিসিমাস ডরসি। ওকে, এবারে তাহলে অ্যাবডাক্টর কি? তাহলে যেসব পেশির সংকোচনের ফলে কোনো অঙ্গ দেহ অক্ষ থেকে, আচ্ছা দাঁড়াও, এটা নিকটবর্তী, সরি আমি ভুল বলেছি, মানে এটা নিকটবর্তী হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে। আর দূরে চলে যাচ্ছে দেখো পায়ের অ্যাবডাক্টর ম্যাগনাস। দেখো আমি একটু উল্টো বলে দিয়েছি, দেখো এক জিনিস, অ্যাডেশন মানে কাছাকাছি আসছে, অ্যাড করা, কোন জিনিস অ্যাড করছে মানে তোমার কাছে কাছে আসছে, ঠিক আছে। তো অ্যাডেশন মানে ল্যাট পেশির দ্বারা তুমি জিনিসকে কাছে আনছো হাতটাকে, ঠিক আছে। তাহলে ল্যাটিসিমাস ডরসি তোমাকে কোনো অঙ্গকে, দূরের অঙ্গকে কাছে আনতে সাহায্য করছে। সেরকম অ্যাবডাক্টর পেশি কি করছে? কাছের অংশটা, অঙ্গটাকে দূরে সরে যেতে সাহায্য করছে। যেসব পেশির সংকোচনে কোনো অঙ্গ দেহ থেকে দূরে সরে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাবডাকশন পেশি বা অ্যাবডাক্টর পেশি। যেমন পায়ের অ্যাবডাক্টর ম্যাগনাস এবং হাতের ডেলটয়েড পেশি যথাক্রমে পা ও হাতের অ্যাবডাকশনে সাহায্য করে। আর হাতের ডেলটয়েড পেশি কোথায় আছে? দেখো এই যে এখানে হাড় ছিল রিতমের, এই হাত ছিল, এইখানে যে পেশিটা আছে এটাকে বলে ডেলটয়েড পেশি। এইখানে যে পেশিটা আছে এটাকে বলে ডেলটয়েড পেশি। দেখো হাতটাকে তুমি যখন দূরে নিয়ে যাচ্ছ এইখানে জায়গাটা তোমার টান পড়ছে, এই জায়গাটা, ঠিক আছে, এটাকে বলে ডেল বা ডেলটয়েড, ঠিক আছে। সেরকম পায়েতেও তোমার আছে অ্যাবডাক্টর ম্যাগনাস। দেখো এই যে তোমার শোল্ডারটা হচ্ছে এইটা, ঠিক আছে, ডেল হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, এটা কিন্তু ডেল নয়, ডেল অ্যাকচুয়ালি এই জায়গাটা। ওকে, এই যে অ্যাবডাক্টর ম্যাগনাস মানে তোমার হিউমেরাসের সাথে যে পেশিটা লেগে থাকে, এটা হচ্ছে তোমার থাই বোন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার থাই বোন। এই হিউমেরাসের সাথে যে পেশিটা লেগে থাকে এই জায়গাটা, সেটা হচ্ছে তোমার অ্যাডাক্টর ম্যাগনাস, ঠিক আছে। এই অ্যাডাক্টর ম্যাগনাস, এটাই অ্যাডাক্টর লেগেছে, এটা অ্যাকচুয়ালি অ্যাবডাক্টর হলো, ঠিক আছে। অ্যাবডাক্টর ম্যাগনাস এর সংকোচনে কি হয়? পাটা তোমার দূরের দিকে চলে যায়। ওকে, তাহলে অ্যাবডাক্টর পেশির উদাহরণ কি? অ্যাবডাক্টর ম্যাগনাস আর হাতের ডেলটয়েড পেশি, হাতের ডেলটয়েড আর অ্যাবডাক্টর ম্যাগনাস। ওকে, আচ্ছা আরেকবার বলে দিই, ফ্লেক্সর পেশি মানে তোমার ফ্লেক্সিবিলিটি দিচ্ছে কে কে? হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনেমিয়াস, এই গ্যাস্ট্রোকনেমিয়াস আর হচ্ছে তোমার বাইসেপস, হ্যামস্ট্রিং, বাইসেপস আর গ্যাস্ট্রোকনেমিয়াস, এটা হচ্ছে ফ্লেক্সর পেশি, ঠিক আছে। আর এক্সটেনসর পেশির উদাহরণ কি? গ্লটিসিমাস ম্যাক্সিমাস, গ্লটিয়াস ম্যাক্সিমাস আর হচ্ছে তোমার ট্রাইসেপস পেশি, এটা হচ্ছে এক্সটেনসর পেশি। অ্যাডাক্টর পেশির উদাহরণ কি? তোমার ল্যাট, এটা হচ্ছে অ্যাডাক্টর পেশি, কাছে আনতে সাহায্য করছে। অ্যাবডাক্টর পেশির উদাহরণ কি? ডেল বা ডেলটয়েড বা অ্যাবডাক্টর ম্যাগনাস, এটা হচ্ছে তোমার দূরে নিয়ে যেতে সাহায্য করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে রোটেটর পেশি। রোটেটর মানে যেসব পেশির সংকোচনের ফলে অঙ্গ দেহে অক্ষের চারিদিকে বেঁকে যেতে পারে, মানে দেহে অক্ষ থেকে যেদিক খুশি বেঁকে যেতে পারে তাকে বলে রোটেটর পেশি বা রোটেশন। যেমন পাইরিফর্ম ফিমার, পাইরিফর্ম ফিমারকে ওপরে তোলে বা চারিদিকে ঘোরাতে সাহায্য করে। দেখো পাইরিফর্মটা কোথায় আছে? এই যে, এই যে তোমার হচ্ছে এটা তোমার পিউবিক্যাল হাড়, আর এখান থেকে তোমার হিউমেরাসটা জয়েন হয়েছে, এটা হচ্ছে তোমার হিউমেরাস। এই যে পেশিটা, এই যে পেশিটা, এটা হচ্ছে তোমার পাইরিফর্ম পেশি, ঠিক আছে, পাইরিফর্ম মাসল। এইটা তোমাকে হাঁটুকে বা চারিদিকে, মানে পাটাকে চারিদিকে ঘোরাতে সাহায্য করে। যেরকম এখানে যে জয়েন্টের নাম কি ছিল? এটা হচ্ছে বল সকেট জয়েন্ট। এটা তোমার হাড়কে, মানে পাটাকে চারিদিকে ঘোরাতে সাহায্য করতো। তার পাশাপাশি পাইরিফর্মিস মাসলটাও এর সাথে সাহায্য করে এবং পাটাকে চারিদিকে ঘোরাতে সাহায্য করে। হাতে সেরকম কি ছিল এখানে? বল সকেট জয়েন্টের নাম কি ছিল বলো তো? কে বলতে পারবে? হাতে মানে শোল্ডারের কাছে যে জয়েন্টটা ছিল বল সকেট, একটা হিউমেরাসের দিকে ছিল আর একটা এই জায়গাটা কি ছিল?
বলো দেখি। বল অ্যান্ড সকেট জয়েন্ট। হ্যাঁ, কি হাড়টার নাম কি ছিল? একটা হচ্ছে হিউমেরাস আর একটা হচ্ছে এস দিয়ে নাম। স্ক্যা স্ক্যাপিউলা, একদম ঠিক, একদম ঠিক, স্ক্যাপিউলা। ঠিক আছে, স্ক্যাপিউলাটা মুরগিরও দেখা যায়, দেখবে ভালো করে যখন খাবে হাড়গুলো দেখবে স্ক্যাপিউলা বোন দেখা যায়। ওকে, তাহলে কি ফ্লেক্সর পেশির উদাহরণ? আমার সাথে মনে মনে বলতে থাকো, ফ্লেক্সর পেশি হ্যামস্ট্রিং, বাইসেপস, গ্যাস্ট্রোক্লেমিয়াস। এক্সটেন্সর পেশি মানে এক্সটেন্ড করতে সাহায্য করছে হাতকে, ট্রাইসেপ। ঠিক আছে, অ্যাডাক্টর পেশি মানে কাছে আনতে সাহায্য করছে, ল্যাটিসিমাস ডরসি, ল্যাট পেশি। আর অ্যাবডাক্টর পেশি মানে তোমার হাতের ডেল্টয়েড পেশি, বডিটাকে দূরে নিয়ে যেতে সাহায্য করছে, হাতটাকে দূরে নিয়ে যেতে সাহায্য করছে, ডেল্টয়েড। বা পায়ের তোমার অ্যাবডাক্টর মাগনাস। ঠিক আছে, রোটেটর পেশি তোমার যেখানে বল সকেট জয়েন্ট আছে পায়ে, সেটা হচ্ছে পাইরিফর্মিস ফিমার। ক্লিয়ার পেশিগুলো? ক্লিয়ার সব? চলো তাহলে চ্যাপ্টার খতম। ওকে, যাই হোক চলে যেও না। ঠিক আছে, 9:50 বাজে, 10 মিনিট একটা অন্য কিছু শেখা। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথম যেটা ইউনিট, মানে প্রথম ইউনিটটার নাম কি ছিল তোমাদের? জীবনের কি একটা নাম ছিল, হ্যাঁ, জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এটা পুরো শেষ। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় ইউনিট, তোমাদের যত চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে বড় ইউনিট হচ্ছে এটা। ঠিক আছে, এবং এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন্স পড়ে। ওকে, আমি তোমাদের দেখিয়েছিলাম। তো এরপরে আমরা চলে যাব ফিফথ ইউনিটে, মানে পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ। এই দুটো ইউনিট কমপ্লিট করতে পারলে তোমার পুরো মানে 100-র মধ্যে 50 নাম্বার কমপ্লিট। ওকে, এই দুটো ইউনিট থেকে। আর বাকি যে তিনটে ইউনিট আছে সেই তিনটে ইউনিট থেকে তোমার বাকি 50 নাম্বার পড়ে। তার মানে আমি এই দুটো করে দিতে পারলে আমাদের হাফ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? এই অনুযায়ী এর যে কোশ্চেন্স গুলো আছে এগুলো আমি পিডিএফ করে তোমাদের পাঠিয়ে দেবো, কেউ আমাকে একবার মেসেজ করো। ঠিক আছে, আমি দেখছি কাল পরশু বা তার মধ্যে, এই সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা যারা যারা হোমওয়ার্ক দিয়েছিলে কয়েকজনের খাতা দেখা হয়েছে, সবার দেখা হয়নি, তো আমি দেখে নেবো। সেটার নোটটা আমার কাছে এখানে নেই। ঠিক আছে, তো আমি তোমাদের একটা ভালো জিনিস শেখাতে পারি এখন। ঠিক আছে, একটা পড়াশোনার বাইরে একটা হেভি জিনিস শেখাবো, যদি কেউ চাও তো শিখতে পারো। ওকে, ওকে। আচ্ছা, এই পুরো ইউনিটটা থেকে কোনো রকম কোনো ডাউট আছে বলো? আচ্ছা, কালকের ইউটিউব ক্লাসটা হবে কি আমি নিজেও জানি না, দেখি ওয়েদার কন্ডিশন কেমন থাকে এবং তোমরা কেমন থাকো সেই হিসাবে ইউটিউব ক্লাসটা নেব। আর আজকে তোমাদের সন্দীপন স্যারের ইউটিউব ক্লাসটা হয়নি, তার কারণ বৃষ্টি হচ্ছিল, তাই জন্য হয়নি, এবং ঝড়ও হচ্ছিল তখন। তো এটা পরের উইকে হবে। ওকে, একটা জিনিস দেখো। আচ্ছা, তোমাদের সবার যে যার যে কোনো ডেট, খুব স্মরণীয় দিন বা যে যার বার্থডে ধরো জানো, সেই বার্থডেটা কি বার কেউ জানো? বা বার করতে জানো ক্যালেন্ডার ছাড়া? কেউ জানো? জানলে বলো। আরে কিভাবে বার করে? শনিবার। আচ্ছা, আরে রুদ্র আমারও শনিবার। আচ্ছা, ধরো কারোর একটা বার্থডে বল, আমি দেখি মিলিয়ে দেখি, সে বলবে না কবে, যে এখনো ডে বলনি তার একটা বার্থডে বলো, ডেট, মাস, সাল, তারপর আমি শেখাচ্ছি কিভাবে বার করা যায়। একটু জটিল প্রসেস, বাট বার করতে পারলে হেভি লাগে। রুদ্র তুই তো বললি শনিবার। আচ্ছা ঠিক আছে, আর কেউ যে এখনো ডেট বলেনি, মানে তারিখ মানে? আচ্ছা, নাজমিন বলেছে 8/12/2008। দেখো, আচ্ছা 2008 সালটা লিপিয়ার না লিপিয়ার নয় বলতো দেখি? লিপিয়ার নয়। হুম, লিপিয়ার নয়? কে বললো? স্যার আরসিদ। এই রে, সবাই তো বলছে লিপিয়ার, তুই বলছিস নয় কেন?
লিপ ইয়ার কি করে বার করে বল? হিসাব করে দেখতে হবে, আমি এমনিই বলে দিলাম। 4 দিয়ে ভাগ গেলেই লিপ ইয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে সোজা উপায়। ওকে, দেখ এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ এটা লিপ ইয়ার। আমি একটু বার করার চেষ্টা করি, কি বার বলবি না, আমি বলার চেষ্টা করি। বাহ, 14, সানডে, তাই তো? এটা যাচ্ছিল সানডে। ঠিক কি না ভুল? কার বাদে বার করলাম রে ভাই? না স্যার, আমি তো মাকে জিজ্ঞেস করলাম, মা তো বললো যে সানডে না, মানডেতে বললো। মানডে? তাহলে 8 হ্যাঁ 12 2008 নয়, ঠিক আছে? সানডে, ঠিক আছে? একটু গুলিয়ে গেছে, ঠিক আছে? আমি দেখে বলছি না। আচ্ছা স্যার। আমি গুগল থেকেও দেখে বলে দিচ্ছি। 8 ডিসেম্বর 2008। মন্ডেই তো বলছে, আমারই ভুল হলো। আমি বলতে হ্যাঁ স্যার, মানডেতে। তাই তো, কি ভুল করলাম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মানডে, আমি ভুল করেছি, ঠিক আছে? আমি ভুল করেছি, এটা মানডে, একটুখানি ভুল হয়ে গেছে। হ্যাঁ, চলো রবিন বলো। মানডে মানডে, ঠিক ঠিক ঠিক, আমার ভুল হয়েছে। রবিন বলো, তোমারটা বলো, এবারে ঠিক হবে। আচ্ছা, সুরেন্দ্রনাথ, 5/10/2008। আমি শিখিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই, আমি তোমাদের শিখিয়ে দেবো। আগে তোমাদের ঠিক কিনা সেটা বলো। আচ্ছা, সুকন্যা, 5/10/2008। দেখো, 5-এর জন্য 5, 10 মানে হচ্ছে অক্টোবর মাস, তাই তো? 1, 4, 4, ছয় 6 12, 14, এটা 22। ও তো মানডে। মানডে তো, এটা যে বললো সুকন্যা। হ্যাঁ, ও হ্যাঁ সানডে। আরে আমার মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি ভাগটা মুখে মুখে করছি সেজন্য। 22 তো 7 3 21, ভাগ শেষ থাকছে 1। আচ্ছা, তোমাদের শিখিয়ে দিই, দেখো তোমরা নিজেরাই পারবে। দেখো, যেমন ধরো সৌম্যদীপ বলেছে 8/12/2007, ঠিক আছে? দেখো, 8/12/2007, ঠিক আছে? এর প্রতিটার কোড বসাতে হয়, ঠিক আছে? এই বলেছে 6/7/2008, 6/7/2008, এবারে পুরো ঠিক হবে, ঠিক আছে? দেখো, 8 মানে হচ্ছে 8, 12 মানে হচ্ছে ডিসেম্বর মাস, ঠিক আছে? ডিসেম্বরের কোড হচ্ছে 6, ওকে? 2000 সালের কোড হচ্ছে 6। 7 মানে একবার 7 বসতে হবে, তারপরে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগফল, মানে 4 1 4, ঠিক আছে? তাহলে 7 আর 1 8, 8 8 16, আর 12 হচ্ছে 28। 28 কে 7 দিয়ে ভাগ করতে হবে, মানে 7
7×4 = 28 পুরোপুরি ভাগফল চলে যাচ্ছে, এটা হবে স্যাটারডে। এবার ঠিক সৌম্যদিক ঠিক তো? বলে দিচ্ছি স্যাটারডে, এবারে ভুল হবে না। দেখো এটা তোমরা নিজেরা বার করো, হ্যাঁ বলছি। দেখো প্রতিটা মাস লেখো, ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? প্রতিটা ডের কোড আছে, ঠিক আছে? এই কোডগুলোই মনে রাখতে হবে। 1444036 আর যদি লিপ ইয়ার হয় শুধু এখানে 03 হবে, বাকি সব সেম হবে, ঠিক আছে? প্রতিটা মাসের কোড এটা, এটা আমি মুখস্থ করে রেখে তোমার দেখে দেখো, ঠিক আছে? তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? তোমার এক্সট্রা বার্ডেন নিয়ে লাভ নেই তোমাদের। তো তার সাথে কি আছে, এই মান্থের কোডের সাথে তোমাকে আরেকটা কোড মনে রাখতে হয়। যেমন 2017 না 17 17 18 19 20, মানে ধরো কেউ 1700 সালে জন্মেছে, ঠিক আছে? তাহলে তার কোড হবে 4, 1800 সালে জন্মালে তার কোড হবে 2, 1900 সালে জন্মালে তার কোড 0, 2000 সালে জন্মালে তার কোড 6। এগুলো কেন বলছি সব পরে বুঝবে, ঠিক আছে? এবারে আরেকটা কোড আছে, ঠিক আছে? যেমন ধরো ফার্স্ট হচ্ছে স্যাটারডে, সানডে, এরকম ভাবে আমাদের যে কোড আছে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, সানডে, মানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে, 0 1 2 3 4 5 6। ওকে, এইবারে দেখো কি হচ্ছে জিনিসটা। ধরো এইটা, ঠিক আছে? যার হচ্ছে 6/7/2008, 6 মানে তারিখ, ঠিক আছে? 6 তো 6ই বসে গেল। 7 মানে হচ্ছে কি মাস? 7 মানে হচ্ছে জুলাই মাস, এটা আমরা জানি। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে? ঠিক আছে, জিতে যাবে, চিন্তা করে। দেখো জুলাই মাসের কোড কি? মে, জুন, জুলাই, দেখো 0, ঠিক আছে? তাহলে আমরা এখানে 0 বসিয়ে নিলাম, তাহলে 7 এর জায়গায় 0। এবার দেখো 2000 সালে জন্মেছে, তাহলে 2000 সালের কোড কি? দেখো 6, তাহলে কি 6 8। এবার 8 কে দুবার বসাতে হবে, একবার 8, আর এটাকে 4 লিপ ইয়ার কিনা সেটা একবার দেখতে হবে, মানে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে 8 কে। এবার যেটা ভাগ ফল হবে সেটাই এখানে বসাতে হবে। যেমন 4 2 8 আমরা জানি সব, ঠিক আছে? তাহলে 2, ব্যাস এটাকে জাস্ট যোগ করে দাও, ঠিক আছে? যোগ করলে কত হয়? 6 6 12, 2 14, আর 8 22, ঠিক আছে? তাহলে 22 বেরোলো। একে আমরা 7 দিয়ে ভাগ করব। 22 কে 7 দিয়ে ভাগ করলে হয় 7 3 21, ভাগ শেষ হচ্ছে আমার 1। এবারে একটা কিসের কোড? দেখো 1 হচ্ছে আমার সানডে, এই যে রবিন বলেছিল সে হচ্ছে সানডে। একটু জটিল প্রসেস লাগলো না? কিন্তু এটা খুব সোজা, ঠিক আছে? একটু জাস্ট মাথা ঠান্ডা করে রাখলে হয়। রবিন ঠিক বলেছি বল? সানডে, হ্যাঁ শুধু কোডগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে? সে বলেছে 15/8/2008। হ্যাঁ এখানে ঝড় হচ্ছে বাইরে, ঠিক আছে? যাক এটা লাস্ট বের করে তোমাদের ছুটি, ঠিক আছে? অনেকক্ষণ ধরে তোমরা ওয়েট করে আছো, কেউ খেলা দেখবে। চলো 15, এগুলো একটু মাইন্ড ফ্রেশের জন্য দিচ্ছি, ঠিক আছে? 15/8/2008, তাকে মনে মনেও করা যায়। 15/8 মানে কি? আগস্ট মাস, ঠিক আছে? আগস্ট মাসের কোড কি? 3, ঠিক আছে? 3, 2 এর জন্য 6 প্লাস 8 এর জন্য 8, 4 2 8, তার মানে কত হচ্ছে? 15 3 18, 18 6 24, 24 আর 10 হচ্ছে 34, 34/7, মানে 7 5 7 4 8 মানে 6, মানে ফ্রাইডে, তাই তো? দেখো ফ্রাইডে, ক্লিয়ার? ঠিক এরকম ভাবে বার করা যায়, ঠিক আছে? সে যত সালেরই হোক সব বার করা যায়। দেখবে অনেকে আসে দাদাগিরিকে যদি দেখে থাকো, যে যেই ডেট বলে বার করতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে, এটাকে বলে লজিক্যাল রিজনিং, মানে বুদ্ধি দিয়ে ডেট বার করা, ঠিক আছে? তো তোমরা চাইলে শিখতে পারো, এই কোডটা জাস্ট মনে রাখতে হবে, তাহলেই সব হবে, ঠিক আছে?
চলো যাই হোক, পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে তো? আর কেউ এখন বাইরে বাইরে বেরিও না, যখন যতক্ষণ ঝড়টর হবে একটু বাড়িতে থেকো। কেউ কোনো মানে সেফ জায়গায় থাকো, বাড়িতে বলে নয়, যেখানে সেফ জায়গা সেখানে থাকো। আর সব কিছু যেগুলো মানে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কাছাকাছি নিয়ে রাখো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। কালকে ইউটিউব ক্লাসটা হবে কিনা আমার কাছে জানিয়ে দেবো, ওকে? সবাই গ্রুপে কি কোড দেবে, কি আবার বেরোবে, অনেকে আছে দেখতে বেরোয়, ঠিক আছে? আগের বাড়ি যেমন পিকে স্কুলের কাছে দুজন দেখতে বেরিয়েছিল রাত 9টার সময়, আর তারপরে ছিল জলের মধ্যে স্পট ডেট। সবাই কোড দেবে যে যার নামের। হ্যাঁ, আম কুড়াতে, আচ্ছা। বেরিও না, বেরিও না, আম কিনে খেতে পারবে সারা জীবন, কিন্তু কুড়াতে গিয়ে জীবনটা চলে গেলে আর কি করবে? ঠিক আছে, জীবনের মতো বড় সব থেকে আর কিছু নেই। যেমন ধরো মেঘা, মেঘার ধরো লাস্ট অক্ষর কি এ, ঠিক আছে? এ 8, ঠিক আছে? যার নামের লাস্ট অক্ষর যেটা তার সাথে 8 সংখ্যাটা যোগ করে দিয়ে দাও, ওকে? হ্যাঁ, ঠিক আছে, যেমন তিয়াশা এ 8, ওকে? চলো, থ্যাংক ইউ। তাহলে একটাই এন্ড করছি, কোডগুলো বলবো আরেকবার। এই যে এখানে আছে, এবার স্ক্রিনশট তুলে নাও তুমি, ঠিক আছে? ওকে, চলো, থ্যাংক ইউ।